হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে এবং তার কবি প্রতিভার পরিচয়। মানে তোমাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে 4 জন বৈষ্ণব কবি রয়েছে, তাদের সেই যে টপিকটা রয়েছে সেই বিষয় থেকে কিন্তু আমি ক্লাস করাচ্ছি। এর আগেও কিন্তু কটা ক্লাস করিয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে। আচ্ছা, ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই। দেখো, নিচে দুটি নাম্বার দেওয়া আছে। তোমরা যা যা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি। মেজরের জন্য রয়েছে 1199 আর মাইনরের জন্য রয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এখানে পেয়ে যাবে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি পূর্বরাগ যে রয়েছে, পূর্বরাগ যে রয়েছে, তোমাদের পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে এবং তার কবি প্রতিভা সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনা। কি বলছে যে পূর্বরাগ, প্রথমে পূর্বরাগ কাকে বলে সেটা আমরা বুঝি। কি বলছে যে পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। প্রথমে এই নামটা জেনে নাও। ওই চণ্ডীদাস সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমার তোমাদের আলোচনা। কি বলছে, তিনি আক্ষেপানু রাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন। মিলনের পূর্বে দর্শন ও শ্রবণ দ্বারা নায়ক নায়িকাদের যে প্রেম, তাই হচ্ছে পূর্বরাগ। মানে পূর্ব রাগ, পূর্বের রাগ আমরা এইভাবে মনে রাখবো। মানে একজন নায়ক নায়িকা তাদের মিলনের পূর্বে যে রাগ হয় সেই রাগকে কিন্তু বলা হয় পূর্বরাগ। মানে সাক্ষাৎ হওয়ার যে আগের মুহূর্ত সেইটাকে কিন্তু বলা হয় পূর্বরাগ। ঠিক আছে, দেখো কি বলছে পরবর্তী অংশের জন্য 3 নম্বর প্রশ্নের উত্তর দ্রব্যষ্ট। মানে 3 নম্বর প্রশ্নের উত্তর, মানে এখানে প্রশ্নটা যে রয়েছে সেই কথাই বলেছে। এখানে কি বলছে, সহজভাবে সহজ ভাষার কবি। এর জন্য রবীন্দ্রনাথ লিখেছেন যে চণ্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি। এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি ছিলেন। মানে বঙ্গীয় প্রাচীন কবি যে রয়েছে তাদের মধ্যে যদি প্রধান কবি বলা হয় সেটা কিন্তু ছিল চণ্ডীদাস। তারপর দেখো কি বলছে, চণ্ডীদাসের সাধনা দুঃখের সাধনা। আমরা দেখবো তিনি যে এই যে পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি যে ছিলেন কবি চণ্ডীদাস, তিনি তার যে গ্রন্থ রয়েছে বা তার কাব্যের যে বিষয় রয়েছে, তিনি যে বিষয়টি নিয়ে সাধনা করেছেন সেটা হচ্ছে দুঃখের সাধনা। যেখানে আমরা দেখবো তার রাধা দুঃখের মধ্যে দিয়ে পরিণত হয়েছে। মানে তার বিভিন্ন যে বৈষ্ণব পদাবলীর পদগুলো যে তিনি লিখেছেন, যেখানে রাধার দুঃখের জীবন, সেই দুঃখের জীবন কিন্তু আর কি তিনি সেই বিষয় নিয়ে কিন্তু তার এই পদাবলীর মধ্যে কিন্তু তিনি লিখেছেন। যেখানে কঠোর দুঃখের মধ্যে দিয়ে চণ্ডীদাস রাধা প্রেমের সার্থকতা উপলব্ধি করেছে। তাই চণ্ডীদাস রাধা সহজেই বলতে পেরেছে যে সুখের লাগিয়া যে করে পীড়িতি, দুঃখ যায় তার ঠাই। মানে সুখের জন্য যে পীড়িতি করে, দুঃখ তার যায় তার ঠাই। মানে দুঃখ তার যেন চিরজীবন থেকেই যায়, তাই বলছে। ঠিক আছে, আসলে চণ্ডীদাস সাধনা ব্যক্তি আমির সাধনা। মানে চণ্ডীদাস যে সাধনা করে সেটা তার নিজের ব্যক্তিগত সাধনা, যেখানে দুঃখটাকে তিনি বড় করে ফুটিয়ে তুলেছেন। এবং কি বলছে, ফলে রাধার জাতিমান সব ত্যাগ করে বাধ্য হয়েছে সে, ফলে সে প্রাণ বিসর্জন দিতেও কিন্তু পিছুপা হয়নি। মানে তিনি সমস্ত রাধা যে রয়েছে, এখানে রাধার যে চরিত্র তিনি আর কি উপস্থাপন করেছেন, যে যেখানে রাধা সবকিছু বিসর্জন দিয়েছে এবং শেষমেশ সে তার নিজের যে প্রাণ, সে প্রাণও বিসর্জন দিতে কিন্তু তিনি রাজি হয়েছে। এবং কি বলছে, তার যে কাব্যের কয়েকটা লাইন কিন্তু মানে বৈষ্ণব পদাবলী যে রয়েছে তার পদগুলো যে রয়েছে সেই পদের কয়েকটা লাইন কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। বলছে, চণ্ডীদাস বলে শুনো বিনোদিনী, প্রীতি না কহে কথা, প্রীতি লাগিয়া পরাণ ছাড়িলে প্রীতি মিলিয়ে তথা। মানে কি বলছে, মানে চণ্ডীদাসের কাব্যে বলছে যে প্রীতি বা প্রেম কিন্তু কথা বলে না, প্রীতির জন্য নিজের পরাণ ত্যাগ করলে তখনই কিন্তু তুমি তোমার ভালোবাসাটি পাবে, সেই কথা কিন্তু বলেছে। কি বলছে, পূর্বরাগ থেকে মাথুর অব্দি চণ্ডীদাসের রাধা বিরহের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। মানে তিনি পূর্বরাগ তার সঙ্গে মাথুর যে দেখবো আমরা, মাথুরের যে পদগুলো তিনি লিখেছেন সেখানে কিন্তু রাধার যে বিরহ, সেই বিরহের মধ্যে দিয়ে কিন্তু তিনি তার বিভিন্ন পদগুলো যে রয়েছে বৈষ্ণব পদাবলীর পদ কিন্তু তিনি লিখে গেছেন। এবং কি বলছে, কবি রাধার যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বিশেষ কিন্তু নজর দিয়েছেন। মানে তার যে মনের যে বিশ্লেষণ সেটাতে কিন্তু বেশি নজর দিয়েছেন কবি চণ্ডীদাস। এবং বলছে আসলে চণ্ডীদাস রাধা নিজের অবস্থা সম্পর্কে নিজে অচেতন। মানে রাধা নিজের যে অবস্থা সেটা নিজে জানে না যে তার এই দুঃখ কেন। ঠিক আছে, এবং তিনি কি চান
তাই রবীন্দ্রনাথও সুন্দরভাবে বলেছে যে রাধা হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পারিতেছে না, মানে রাধা হাসবে না কাঁদবে সেটা সে নিজেও বুঝে পাচ্ছে না, মানে সে কি চায়। এবং কি বলছে, রাধা সুখে দুঃখে আকুল হইয়া পড়িয়াছে, শেষে রাধা এই মীমাংসা করিল যে শ্যাম আমার জন্য কত কষ্ট পাইয়াছে, আমি শ্যামের জন্য ততোধিক কষ্ট স্বীকার করিয়া শ্যামের ঋণ পরিশোধ করিব। মানে শেষমেশ সে কুল, মানে কিছু না ভেবে পেয়ে সে আর কি সিদ্ধান্ত নিল, মানে রাধারানী যে রয়েছে সেই সিদ্ধান্ত নিল যে শ্যাম তার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে দ্বিগুণ সে কষ্ট নিজেকে দিবে এবং সেটার ঋণ পরিশোধ করবে। ঠিক আছে, দেখো তাই বলছে চণ্ডীদাস সহজ ভাষার কবিতা লিখলেও জীবনবোধের গভীরতা তার ভাস্কর, যেখানে বিরহের পথে রাধার কাব্য মাধুর্য কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। মানে বিরহের মধ্যে যে তিনি যে সমস্ত পদগুলো লিখেছেন তার কাব্যের মাধুর্য কিন্তু অত্যন্ত প্রশংসনীয় আমরা দেখতে পারবো। খুব সুন্দরভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন এবং সামাজিক শাসনকে উপেক্ষা করে তার রাধা এগিয়ে গেছে, যেখানে অলংকার নিয়ে তার কোনো ভাবনা নেই। সহজভাবে বলেছে তিনি হচ্ছে সহজতাই যেন তার কাব্যের অলংকার, আর এখানেই তিনি বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি। মানে এই কারণে কিন্তু তাকে বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি বলা হয় চণ্ডীদাসকে। ঠিক আছে, দেখো তো আজকে এই যে টপিকটা রয়েছে পূর্বরাগ পর্যায়ের এই টপিকটা থেকে কিন্তু আলোচনা আমার এতটুকুনি ছিল কবি চণ্ডীদাসের উপরে। আজকে আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।